অন রেকর্ড বললাম, চ্যালেঞ্জ করলাম। বিএনপির ক্ষেত্রে আমার সমালোচনা আমি এক জায়গায় বলেছি, এখানে রিসার্চ সেলের অভাব আছে, ভেরি পুয়ার প্রচারণা সেলের অভাব আছে, তারপরে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে দুর্বলতা আছে, এবং ওখানে যারা নেতা হন আমি যতটুকু শুনি আর কি, তারা কোনো মতে লন্ডনের একটা কনফিডেন্স অর্জন করে নেতা হয়ে যায়, তারপর তাদের মধ্যে এমন একটা ভাব আসে যে তারা মানে আসন্ন একটা মন্ত্রী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কিভাবে বিএনপি ক্ষমতায় আসবে? আসিফ নজরুলের ওপেন চ্যালেঞ্জ। বিএনপি ক্ষমতায় আসবে না, তাহলে ক্ষমতায় আসবে কে? জামাত। জামাতের জনপ্রিয়তা যেরকম কিছুদিন আগেই ছিল, সে জনপ্রিয়তাটাও কিন্তু হ্রাস পেতে শুরু করেছে। কারণ জামাতও বিএনপির সুরে কথা বলতেছে, তারাও নির্বাচন দ্রুত চাচ্ছে, রমজানের আগেই তারা নির্বাচন চাচ্ছে। জামাতের আমির খালেদা জিয়ার সাথে লন্ডন থেকে ফেরার পরেই জামাতের সুর পাল্টে গিয়েছে, তারা বিএনপির সুরে কথা বলতেছে। অনেকে এরকম মন্তব্য করতেছেন, অনেকে তো বলতেছেন ডক্টর ইউনূসই আবার ক্ষমতায় আসবেন, কারণ নির্বাচনের আগ মুহূর্তে ডক্টর ইউনূস পদত্যাগ করে তিনি রাজনৈতিক দলের ঘোষণা দেবেন এবং ৩০০ আসনে নির্বাচন করবেন, তিনি হবেন প্রধান। সেটি হতে পারে এনসিপিরও প্রধান তিনি হতে পারেন, অথবা নতুন রাজনৈতিক দলও হতে পারেন। চলুন আসিফ নজরুলের কথাগুলো শুনে আসি, কেন তিনি বিএনপির সম্পর্কে এমন মন্তব্য করলেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। শোনেন, আপনাকে একটা কথা বলি, পৃথিবীতে যত বিপ্লব হয়েছে তার মধ্যে সবচেয়ে জনসমর্থিত বিপ্লব ছিল ইরানের বিপ্লব। যেমন একটা স্টাডি আছে, ফ্রেঞ্চ রেভলিউশন যখন হয়, রাশিয়ান যখন রেভলিউশন হয়, তখন মোট জনসংখ্যার 1% রাস্তায় নেমে আসছিল। ইরানের রেভলিউশনের সময় আয়াতুল্লাহ খোমেনির রেজা শাহ পাহলাভি বিরোধী যে রেভলিউশন ছিল সম্ভবত 1979-এ, তখন 10% লোক রাস্তায় নেমে এসেছিল, কিন্তু তাদের নেতা ছিল বিদেশে, ফ্রান্সে, আয়াতুল্লাহ খোমেনি। ঠিক না? বিদেশ ফ্যাক্টর না। এখন তো আপনার হোয়াটসঅ্যাপ আসছে, তখন তো হোয়াটসঅ্যাপ ছিল না। এখন সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, এখন মোবাইল ফোন আছে। আয়াতুল্লাহ খোমেনির তো কিছুই ছিল না। এখন আপনাকে এটা লন্ডনে আপনার তারেক রহমানকে ইভ্যালুয়েট করতে হবে যে উনি মানে ওনার তো যোগাযোগের সমস্যা নাই। সারাদিন দেশে থাকলে যত লোকের সাথে কথা বলতে পারতো, বিদেশ থেকে আরও বেশি লোকের সাথে কথা বলতে পারে, জুমে কথা বলতে পারে, ফেশিয়াল এক্সপ্রেশন দেখতে পারেন। তো উনি কেন দলের বিভিন্ন পর্যায়ে নেতৃত্বে শক্তিশালী এবং নেতৃত্ব আনতে পারছেন না বা গতিশীলতা আনতে পারছেন না, উনার একটা গভীরভাবে তুলিয়ে দেখা উচিত। বিএনপির ক্ষেত্রে আমার সমালোচনা আমি এক জায়গায় বলেছি, এখানে রিসার্চ সেলের অভাব আছে, ভেরি পুয়ার প্রচারণা সেলের অভাব আছে, তারপরে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে দুর্বলতা আছে, এবং ওখানে যারা নেতা হন আমি যতটুকু শুনি আর কি, তারা কোনো মতে লন্ডনের একটা কনফিডেন্স অর্জন করে নেতা হয়ে যায়, তারপর তাদের মধ্যে এমন একটা ভাব আসে যে তারা মানে আসন্ন একটা মন্ত্রী, এবং জাস্ট লন্ডনকে খুশি রাখার নানান মিথ্যা কথা, নানান কিছু বানিয়ে টানিয়ে লন্ডনকে খুশি রাখার কাজে বেশি ব্যস্ত থাকে, মাঠের আন্দোলনকে গড়ে তোলার কাজে। আজকে বিএনপির যারা শীর্ষ নেতৃত্ব আছে উনাদেরকে সেলফ অ্যাসেস করতে হবে যে উনারা যে গত 5-10 বছরে যুবদল, এত বড় সংগঠন ছিল বিএনপির, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, এদের যারা নেতৃত্ব দিচ্ছেন, ঢাকা কমিটি নেতৃত্ব পদে যারা ছিলেন বা যাদেরকে রেখেছেন, তারা কি তাদের দায়িত্ব পালন করতে পেরেছে? যদি না পেরে থাকে এটা তাদেরও দোষ, আপনারা যারা নেতা বানিয়েছেন আপনাদেরও দোষ। আপনাদের দোষ, আপনাদেরটা অ্যাসেস করতে হবে। আজকে সবসময় শুনি ঢাকা কমিটির ব্যর্থতার কারণেই হঠাৎ ঢাকার লিডারশিপ চেঞ্জ করেন না কেন? আপনি স্টিয়ারিং কমিটি চেঞ্জ করেন। স্টিয়ারিং কমিটিতে যারা 75 বছর 80 বছরের লোক আছে তাদেরকে উপদেষ্টা বানায় দেন। ইয়াং লিডারশিপকে নিয়ে আসেন, 90-এর গণঅভ্যুত্থানের নেতাদেরকে নিয়ে আসেন। আজকে হাবিবুর নবী সোহেল আছে, ইশরাক আছে, ইশরাক হোসেন, সাদেক হোসেন খোকার যে ছেলে আছে, তাদের মতো নেতৃত্বকে নিয়ে আসেন। তো এগুলিকে আবার আমাদের বলতে হবে? আমার কাছে বিএনপির কোনো সেলফ অ্যাসেসমেন্ট নাই বিএনপির ভিতরে। এবং আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি, ধরেন বিএনপিতে যারা কাজ করেন তাদের মধ্যে সব দল থেকেই তো আমাদের কাছে তথ্য আসে। হয়তো একটা হোয়াটসঅ্যাপ একটা নিউজ আসলো যে এরকম বিদেশি একটা পত্রিকা, ধরেন ডিপ্লোমেট একটা রিপোর্ট ছাপা হয়েছে, পাঠালো আর কি। তো তারা যেটা পাঠায় তার দেখা যায় 2-3 দিন আগে আমি এমনি পেয়ে গেছি। এই আপনার এই লেভেল অফ এফিসিয়েন্সি, যে রিপোর্টটা আপনার দলের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা আমারে পাঠাইতে, হোয়াটসঅ্যাপে পাঠাইতে আপনার 2-3 দিন লাগে। আমি আপনার আগে পেয়ে যাই। আমি তো পলিটিক্স করি না,
এবং আমি আপনাকে অন রেকর্ড বলে রাখি যে বিএনপি শক্তিশালী দল হোক, এটা আমি চাই বাংলাদেশের জনগণের ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, বাংলাদেশের জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার জন্য, একটা ভারসাম্যমূলক সরকার বিরোধী দলের রাজনীতি প্রতিষ্ঠা হওয়ার জন্য। এটা ছাড়া আমার আর কোনো স্বার্থ নাই। আমি চাই বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ দুইটাই যেন শক্তিশালী দল হিসাবে থাকে। নাহলে একটা দল যে কী বাড়ে সেটা আমরা এবার আওয়ামী লীগকে দেখে শিখলাম যে আমরা আগে দ্বিদলের বিরোধিতা করতে গিয়ে আমরা একদলীয় ফ্যাসিস্ট সরকার গঠন করে ফেলছি। বাবারে বাবা, এর চেয়ে শক্তিশালী দুই দল থাকা ভালো, অনেক ভালো। বলে এরা টাকা চুরি করলে কর, দেশে কিছু শিল্প কারখানা কর, তাহলে তো আমরা চাকরি পাই। টাকাটা বিদেশে নেস কেন? মাছ বিক্রি করে দেশে বলে এগুলি কথা। তো মনে হয় এত 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 মানুষের ক্রন্দন, এত মানুষের হতাশা, এত কিছু আছে। তারপরে এই আন্দোলনটাকে একটা যৌক্তিক জায়গায় আপনাদের কাছেই তো সবাই প্রশ্ন করে নিতে পারেনি কেন? এখানে অনেক ব্যাখ্যা আছে। অনেকে নেতৃত্বের ব্যর্থতার কথা বলেন, বিশেষ করে ঢাকা কেন্দ্রিক নেতৃত্বের ব্যর্থতার কথা বলেন, অনেকে সরকারের জুলুমের কথা বলেন। তো সত্যি কথা, এরকম গায়েবী মামলার ইতিহাস তো পৃথিবীতে কোনো দেশে আছে বলে আমি জানি না। কিন্তু আমার মনে হয় কি, আপনাদের আরেকটা জায়গায় বিরাট ঘাটতি আছে। এই বইটা প্রসঙ্গে আমি সেটা বলি, সেটা হচ্ছে ন্যারেটিভের ঘাটতি। আপনাদের বিরুদ্ধে যে প্রচারণা হয়, মিথ্যা প্রচারণা হয়, আপনারা সেগুলি ঠিক মতো জবাব দিতে পারেন না। আপনাদের কোনো রিসার্চ সেল নাই, আপনাদের কোনো ডেডিকেটেড মানুষ নাই। আমি আপনাকে এক্সাম্পল দেখাই। এই বইটা অনুবাদ হতে 6 বছর লাগলো কেন, সেটা একটা প্রশ্ন। আপনার কি মনে হয় আওয়ামী লীগ নেত্রী সম্পর্কে এরকম একটা বই লেখা হলে এটা অনুবাদ হতে 6 বছর লাগতো না? তার চেয়ে ভয়াবহ জিনিসটা শোনেন। যখন বেগম জিয়ার বিচার হয়, এই বিচারের মধ্যে বিতর্কিত কিছু এলিমেন্ট আছে, বিতর্কিত বিচার ছিল, সেটা নিয়ে আমি লিখেছি, বলেছি, মিজানুর রহমান খান লিখেছে, আপনারা লিখেছেন, আপনারা বলেছেন। এইভাবে বলা না। এই যে এতগুলা বছর উনি জেলে আছে, বিএনপিতে কত বড় বড় দেখি আপনার আইনজীবী নেতা আছেন, ঝগড়া করতে করতে আবার একজন একজনকে বহিষ্কারও করেন, ইলেকশনে জিতেন। এত আইনজীবী, বড় বড় আইনজীবী আছেন, আপনারা কেউ কি থরো রিসার্চ করেছেন এই মামলাটা বিচারের মধ্যে কি কি অসঙ্গতি ছিল? আপনারা কি এটা ইন্টারন্যাশনাল যে জুরিস্ট কাউন্সিল আছে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, তাদের কাছে দিয়েছেন যে বিচারটা ফ্লড একটা বিচার? দেন নাই। কেন দেন নাই? আমার নিজের মনে এই প্রশ্নটা বারবার আসে। আশ্চর্য কথা, এত বড় একটা সংগঠন, আপনাদের বেগম জিয়া ছাড়া আছে কি? উনি নাই, আপনারা নাই। উনি হচ্ছে অবিসংবাদিত একজন নেত্রী। ওনাকে এইভাবে জেলে রাখা হয়েছে। এই যে বিএনপির আইনজীবীরা আছেন, বিএনপিতে কি মিডিয়া সেল আছে, রিসার্চ সেল আছে নাকি জানি না, আপনারা এই বিচারে কি কি অসঙ্গতি আছে সেটা খুঁজে বের করার মতো ক্ষমতা অবশ্যই বিএনপি পন্থী আইনজীবীদের আছে। অনেক আছেন, অনেক বড় আইনজীবী। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।